Hello everyone. You guys must be very curious seeing me in this outfit. যে আমরা আবার কোথায় যাচ্ছি? আমরা আবার বেরিয়ে পড়তে চলেছি আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা কলকাতার রাস্তা ধরে রওনা দিয়েছিলাম আমাদের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। এবার প্রশ্ন হলো আমরা কোথায় যাচ্ছি? আমরা এবার রওনা দিচ্ছি কলকাতা থেকে স্বপ্নের নগরী মুম্বাইয়ের দিকে। মুম্বাইয়ের সাথে আমাদের সম্পর্ক বেশ নিবিড়। আজকে 2003 সাল থেকে শুরু করে 2026 সালে আমরা যে কতবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি তা বলার নয়। তবে এই মুম্বাই যাওয়াটা আমাদের ক্ষেত্রে শুধু ঘোরার নয়, একটি অন্য কাজের জন্য। তবে এবার ঠিক করেছিলাম যখন মুম্বাই যাচ্ছি একটা জায়গা বেশ ভালোভাবে ঘুরেই আসবো। আর সেই ঘোরার সময়ের সুন্দর সুন্দর ভালো ভালো মেমোরিজগুলো আমরা শেয়ার করব তোমাদের সাথে। আমাদের ফ্লাইট ছিল ওই কাছাকাছি 10:45 নাগাদ। আমরা বাড়ি থেকে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর কোথাও বেড়াতে যাব আমার মা কিছু কেনাকাটি করবে না সেটা হতেই পারে না। ওখানে আমার মা বেশ কিছু স্যান্ডউইচের দোকান থেকে পটাপট কিছু খাবার দাবার কিনে নিয়ে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের গেটের উদ্দেশ্যে। অলরেডি আমরা ভীষণ লেট ছিলাম আর সেদিনকে কলকাতা এয়ারপোর্টে লাইন ছিল বিশাল বড়। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গেটের কাছাকাছি পৌঁছাতেই আমরা দেখলাম যে মোটামুটি সেখানে বোর্ডিং প্রায় শেষের পথে। মেইন এন্ট্রান্স থেকে শুরু করে আমাদের গেটটি ছিল বেশ অনেকটা দূরে, তাই বেশ অনেকখানি রাস্তা হেঁটে আমাদের পৌঁছাতে হচ্ছিল গেটের দিকে। ভীষণ রকম চিন্তায় পড়ে গেছিলাম যে কোনোরকমভাবে যেন ফ্লাইটটি মিস না হয়ে যায়। আর এদিকে আমার মা প্লেনে চড়তে ভীষণ খুশি, তাই তার ইচ্ছা ছিল এয়ারপোর্টে এসে একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখার, যে সময়টা আমরা একেবারে পাইনি। তবে কোনো মতে নিজেদের মনকে বুঝিয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যখন গেটের কাছে গিয়ে পৌঁছলাম তখন দেখলাম সেখানে বোর্ডিং কাউন্টারে বেশ ভালো রকম ভিড় হয়ে গেছে। অবশেষে আপনাদের কনফার্ম করছি আমরা ফ্লাইটটা মিস করিনি। যাই হোক, আমাদের কাছে সেরকম কিছু বড় লাগেজ ছিল না। ওই পার হেড একটি করে বড় লাগেজ ছিল আর একটি হাতে সুটকেস ছিল, যেটি আমরা আমাদের কেবিন লাগেজ হিসেবে নিয়ে ফ্লাইটে বোর্ড করে ফেললাম। এই ফ্লাইটে ওঠার মুহূর্তগুলো আমাদের কাছে বেশ স্পেশাল, কারণ যে জিনিসটা আমরা হয়তো আমাদের 24-25 বছর বয়সের মধ্যে পেয়ে গেছি সেগুলি পেতে আমাদের মা বাবাদের অনেক অপেক্ষা করতে হয়েছে। তাই তাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্যই আমি প্রতিটা জিনিসকে আমার ক্যামেরা বন্দি করে রাখি। অবশেষে আপনাদের তো এটাই বলতে ভুলে গেছি যে আমরা কোন ফ্লাইট বোর্ড করছি। আমরা এবার কলকাতা থেকে মুম্বাইয়ের জন্য নিয়েছিলাম ইন্ডিগোর ফ্লাইট, যেটি মোটামুটি আমাদের 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে নামিয়ে দেবে মুম্বাইতে। আমরা বেশ আনন্দ করতে করতে আমাদের এই যাত্রা শুরু করলাম। প্লেনে চড়ার সব থেকে মজার ব্যাপারটা কি জানো তো? এই যে মা আর বাবা যখন প্লেনের জানলার সামনে বসে বাইরেটা অনুভব করতে করতে এগিয়ে চলে, তখন তাদের মুখের ওই খুশিটি যেন আমাদের মনকেও আনন্দে ভরিয়ে দেয়। অবশেষে কলকাতার মাটি ছেড়ে আমাদের প্লেনটি উড়ে গেল মুম্বাইয়ের উদ্দেশ্যে। সাধারণত টুকটাক এই ডোমেস্টিক যাতায়াতগুলির জন্য আমরা ইন্ডিগোকে প্রেফার করি, তাই প্রতিবার ইন্ডিগোরই ফ্লাইট নিই। যাই হোক, জানলার পাশে বসে এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে আমরা এগিয়ে চললাম মুম্বাইয়ের দিকে। এই প্রথমবার সকালের আকাশ কেমন হয় প্লেন থেকে সেটা দেখলাম, আগেরবার সেটা উপভোগ করতে পারিনি। যাই হোক, আমাদের ফ্লাইটে আমাদের মিল দেওয়ার কথা ছিল। মিল হিসেবে আমাদের দিয়েছিল চিকেন স্যান্ডউইচ উইথ আ কোল্ড ড্রিঙ্কস। আর আমার মা যেহেতু উনি চিকেন খান না, তাই জন্য তার জন্য ছিল পোহা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। খাবার দাবার বেশ ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। মোটামুটি পেট ভরা খাবার দাবার খেয়ে আমরা একটি ভালো রকম ঘুম দিয়ে নিয়েছিলাম। প্লেন থেকে খুব একটা কখনো দেখতে পাইনি যে সকালের আকাশটা কেমন দেখতে লাগে। এর আগের বার যখন সিঙ্গাপুর থেকে আমি ফুকেট যাচ্ছিলাম সেই সময় প্রথমবার সকালবেলার দিকটা কেমন দেখতে লাগে প্লেন থেকে দেখার সুযোগ হয়েছিল। তবে এতটাই বেশি ক্লান্ত আর অসুস্থ ছিলাম যে ঠিক করে উপভোগ করা হয়নি। তবে এবার বেশ জমিয়ে আনন্দ করেছি এবং জমিয়ে এই প্রকৃতিকে উপভোগ করেছি প্লেন থেকে। আমরা সবাই ভালো করে ঘুমিয়ে বেরোলেও আমার বোন বড্ড বেশি ক্লান্ত হয়ে পড়ে, তাই প্লেনের মধ্যে সে এক জম্পেশ ঘুম দিয়ে ফেলেছিল।
অবশেষে আমরা এসে ল্যান্ড করলাম সান্টা ক্রুজ এয়ারপোর্টে। আমাদের বেশ খানিকটা সময় প্লেনের মধ্যে থাকতে হলো, তারপর আমরা বেরিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার মায়ের মনের এক্সাইটমেন্টটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে ঘটনাটি কী হয়েছে। আসলে আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে একবার সে প্লেন থেকে নেমে বাসে করে যাবে হচ্ছে এয়ারপোর্টে, তো হঠাৎ করেই সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছিল। তাই আমার মা সেদিনকে খুব খুশি ছিল, সে প্রায় নাচতে নাচতে চলেছিল বাসে ওঠার উদ্দেশ্যে। জাস্ট লুক এট দ্য স্মাইল, দিস মিন্স দ্য ওয়ার্ল্ড টু মি। যাই হোক, আমরা মোটামুটি ওই 1টা নাগাদ হয়তো ল্যান্ড করেছিলাম এবং তারপর বাস ধরে রওনা দিয়েছিলাম মুম্বাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাসে উঠেই বেশ ভালোভাবে বসার জায়গাও পেয়ে গেছিলাম। আসলে হাতের ব্যাগগুলো বেশ ভারী ছিল, তাই একটু বসার জায়গা পেলে সুবিধাই হচ্ছিল। আর তখন ছিল কাঠ ফাটা রোদ। এরপর বেল্ট থেকে লাগেজ পিক আপ করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম যে মুম্বাইয়ের এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় ট্যাক্সি ফেয়ার এত মারাত্মক বেশি। আমাদের মোটামুটি 10 থেকে 15 মিনিটের দূরত্ব ছিল এয়ারপোর্ট থেকে এয়ারবিএনবির, যার ভাড়া আমাদের থেকে নেওয়া হয়েছিল অ্যারাউন্ড 500 রুপিস করে। যাই হোক, কিছু করার নেই। সেই সময় আমরা এতটাই বেশি এক্সস্টেড ফিল করছিলাম যে যত তাড়াতাড়ি আমরা এয়ারপোর্টের থেকে বেরিয়ে এয়ারবিএনবি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। আমরা এয়ারবিএনবি নিয়েছিলাম সান্টা ক্রুজেই। সেখানে এসে নানা রকম ফর্মালিটিস, আধার কার্ড, ছবি সব কিছু দেওয়ার পর আমরা তাদের দেওয়া ফর্মটি ফিল আপ করে ঢুকে পড়েছিলাম আমাদের এয়ারবিএনবিতে। এসেই ভাবলাম একটা রুম টোর নিয়ে নিই। এই বাইরেটায় ছিল একটা বড় সিটিং এরিয়া, যেখানে খুব সুন্দরভাবে একটা সোফা এবং টিভির সেট আপ করা ছিল, প্লাস একটা ডাইনিং সেট আপ করা ছিল। তার সাথে সাথে ছিল প্রথমেই একটি সুন্দর বড় কিচেন, যেখানে সব রকমের ব্যবস্থা ছিল। প্রথমে আমরা একটু কিচেনটাকে দেখিয়ে নিই। কিচেনের মধ্যে ছিল হচ্ছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, প্রপার কিচেন সেট আপ, বেশ কিছু জিনিসপত্র রাখা ছিল, মশলা এবং প্রপার একটা ডাস্টবিন সেট আপও ছিল, যেগুলো আমাদের খুব সুবিধা হয়েছিল। এছাড়াও ইলেকট্রিক কেটেল, মিক্সি সব কিছুই সেখানে ছিল। এটি ছিল আমাদের ফার্স্ট বেডরুম এবং তার সঙ্গেই সরাসরি ছিল একটি প্রপার ক্লিন ওয়াশরুম। বেশ বড় একটি কুইন সাইজের বেড ছিল। প্রতিটি ঘরে ছিল একটি করে ড্রেসিং টেবিল, একটি করে আলমারি এবং একটা প্রপার বেডসাইড টেবিল, এবং প্রত্যেকটা ঘরেই অ্যাটাচ ছিল। এই ব্যালকনিটার ভিউটা কিছুটা ব্লকড রয়েছে, কারণ যে চাদর বিছানা পরিবর্তন করা হয়েছে সেগুলি ওখানে কেচে শুকোতে দেওয়া ছিল। এরপরে একটা লম্বা স্পেস, পাশে ছিল একটি টেবিল ইউনিট এবং এটি ছিল সেকেন্ড রুম। এখানেও একটি কুইন সাইজের বেড, বেডসাইড টেবিল, একটা ওয়ার্ড্রব এবং একটা ড্রেসিং টেবিল ছিল। আর যেমনটি বলেছিলাম, একটা সুন্দর ক্লিন ব্যালকনিও ছিল, যে ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর ছিল, স্পেশালি রাত্রিবেলাতে। এই রুমটিতে ছিল একটি অ্যাটাচড ওয়াশরুম, যেটা বেশ স্পেশিয়াস ছিল।
এরপরে আসছি এই রুমটিতে। এই রুমটি ছিল এখানকার সবথেকে বড় রুম। এগেইন যা যা ছিল এখানেও সেম আছে। এখানে একটি এক্সট্রা যেটি আছে সেটি একটি সুন্দর টেবিল ল্যাম্প। প্রত্যেকটা ঘর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এই ব্যালকনি দিয়ে ভিউ এটি ভীষণ ভালো ছিল। সেদিন পৌঁছেই আমরা সেখানকার একটি ভালো রেস্টুরেন্ট থেকে দোসা আনিয়ে নিয়েছিলাম এবং সেটি দিয়ে আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলছিলাম। ভালো করে পেট পুরে মুম্বাইয়ের ধোসা খেয়ে আমরা আবার একটি ছোট্টখাট্টো বেরোনোর প্ল্যান করছিলাম। সেই বেরোনোটি ছিল আমাদের মাসকাবাড়ি জিনিসপত্র আনার, মানে ওই টুকটাক খাবারের জিনিসপত্র এগুলো তুলে আনার। এটি হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেদিনকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা কী কী কিনেছিলাম। আমরা সেখান থেকে ভাত, তার সঙ্গে তেল, ব্রেড, যত রকমের মশলাপাতি, আলু, সবজি, ডিম যা যা আনতে হয়, সকালে ব্রেকফাস্টের জন্য দুধ, সব আমরা একটি নিয়ার বাই শপিং মল থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম। ভাবলাম সকালবেলা একটা সুন্দর কিচেনের টোর দিয়ে দিই। কিচেনে একটা মাইক্রো ওভেন ছিল, তার সঙ্গে ছিল বিভিন্ন রকমের কাপ। এছাড়াও বেশ কিছু জিনিসপত্র আমরা যেগুলো কিনে এনেছিলাম সেগুলো কোনো রকমভাবে সেখানে প্লেস করা হয়েছিল। একটা সুন্দর ভেরি ক্লিন ফ্রিজও দেওয়া হয়েছিল যেখানে আমরা আমাদের ডেইলি জিনিসপত্রগুলো রাখছিলাম। এছাড়া এখানে বেশ কিছু বাসনপত্রও ছিল যেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, প্লাস তারা প্রপার ওয়াটার বটল অ্যান্ড অল এভরিথিং তারা প্রোভাইড করেছিল। যদিও সবসময় এয়ারবিএনবিতে জিনিসপত্র ভালো থাকে না, তবে এখানে আমরা সব ভালো পেয়েছি। আমরা সকাল সকাল ভাত, ডিম সেদ্ধ, ডাল সব কিছু বাড়িতেই রান্না করেছিলাম। এটির মেইন কারণ ছিল যাতে আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া অ্যাভয়েড করি। ওখানে আমার হাজব্যান্ড আমাকে একটু আলু ছুলে দিতে হেল্প করছিল যাতে মা আর বোন ফিরে আসলে আমরা তাদের জন্য একটু কিছু খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। আচ্ছা, যেটা মেইনলি বলছিলাম যে আমরা মুম্বাই কেন আসি। আমার বোন 2003 সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। সেই ট্রিটমেন্ট বাবদই আমরা মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে প্রতি বছর আগে আসতাম এবং রিসেন্টলি আমরা 2-3 বছর পর পর ভিজিট করি তার একটি রেগুলার চেক আপের জন্য। এবং তারা ফিরে আসতেই একটু লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম খুব কাছেই জুহু চৌপাটি বা জুহু। আমাদের এয়ারবিএনবির নিচ থেকেই একটি অটো নিয়ে আমরা রওনা দিয়েছিলাম জুহু বিচের উদ্দেশ্যে। জুহু বিচ যাওয়ার সময় আমরা এত সুন্দর কিছু ভিউ দেখতে পাবো এটা কখনো ভাবিনি। এর আগেও আমরা বহুবার জুহু বিচে এসেছি, কিন্তু এই অটোয় করে যাওয়ার সময় যেই বিচের সামনে দিয়ে যাচ্ছিলাম অমনি এত সুন্দর হাওয়া আর এত বিউটিফুল সানসেট আমি এর আগে কখনো লক্ষ্য করিনি। সত্যি বলতে এটা আমার একটা অন্যতম এক্সপিরিয়েন্স হয়েছিল এবার মুম্বাইতে গিয়ে। বেশ খানিকটা রাস্তা অতিক্রম করাতেই আমরা এসে পৌঁছেছিলাম জুহুতে। আর এই বিল্ডিংয়ের ফাঁকা দিয়ে যখনই বিচটা দেখতে পাওয়া যাচ্ছিল তখনই তীব্র ঝোড়ো হাওয়া যেন আমাদের দিকে ছুটে আসছিল। সমুদ্রে এত সুন্দর হাওয়া এর আগে আমি খালি দীঘা বা পুরীতে লক্ষ্য করেছি, কিন্তু মুম্বাইতে জুহু বিচে এরকম হাওয়া এর আগে যতবার এসেছি ততবার দেখিনি। আর না দেখেছিলাম সেখানে এত সুন্দর ঢেউ আর এত সুন্দর সানসেট ওই দূরে একটু দেখতে পাওয়া গেল না, ওটাই আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, মুম্বাইয়ের রাস্তা দিয়ে অটো করে যাওয়াটাও যেন একটা সুন্দর এক্সপ্লোর করার মতো জিনিস, কারণ চারপাশে এত সুন্দর বড় বড় দোকান, বড় বড় রাস্তাঘাট, চারপাশে গাড়ি ঘোড়া চলছে, এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে। অবশেষেও এসে পৌঁছালাম আমরা জুহু বিচের কাছে। প্রথমে ভাবছিলাম 10-15 মিনিটেই বোধহয় আমরা পৌঁছে যাব, কিন্তু যেতে মোটামুটি বেশ 20-25 মিনিট মতো লেগেছিল। যাই হোক, অটো দাদা আমাদের সামনেই নামিয়ে দিলেন এবং প্রথমবার জুহু বিচকে একটি নতুন রকম রূপে আমরা দেখলাম। হ্যাঁ, এটা বলবো না যে জুহু বিচ হয়তো
ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বা জুহু বিচের সমুদ্র হয় অন্যান্য দেশের সেই নীল সমুদ্রের মতো সুন্দর তা নয়, বাট জায়গাটা খুবই সুন্দর লেগেছে। এখানে ঝুরঝুরে বালি আর এখানে সমুদ্রের সুন্দর ঢেউ, দূরে কোথাও একটি কনস্ট্রাকশনের কাজ চলছে, সমুদ্রের মাঝে মাঝে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি চলছে, চারপাশে মানুষজনের সমাগম, খাবার দাবারের দোকান, মুম্বাইয়ের বিখ্যাত পাওভাজি, বিভিন্ন রকমের চাট, তার সাথে সেই গোলার দোকান, এইসব দেখে বেশ ভালোই লাগছিল। সত্যি বলতে জুহু নিয়ে আমার কোনোদিনও কোনো এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু এইবার জুহু বিচকে নতুন রকম রূপে দেখে আমার বেশ ভালো লেগেছিল। আর এটা আমার দ্বিতীয় বা তৃতীয় টাইম হলেও আমার হাজব্যান্ডের এটি প্রথম টাইম মুম্বাই ভ্রমণের, তাই সে সব কিছুতেই যেমন এক্সাইটেড থাকে এবারও বেশ এক্সাইটেড। আমরা সবাই মিলে সমুদ্রের পাশে একটুখানি দাঁড়িয়ে সানসেটটা উপভোগ করলাম। সত্যি বলতে গাড়ি থেকে যতটা সুন্দর লাগছিল, কাছে আসতে আসতে সূর্যাস্ত ততক্ষণে চলে গেছিল, তবুও সমুদ্রের পাড়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর মানুষের সমাগম, আর চারপাশে এত মানুষজন ওয়াটার অ্যাক্টিভিটি করছে, সব কিছু দেখে আমাদের বেশ ভালোই লাগছিল। প্রথমে ভেবেছিলাম আজকে সন্ধ্যেটা বোধহয় খুব তাড়াতাড়ি আমরা কাটিয়ে ফিরে আসব, কিন্তু এই সময় কখন যে আমাদের সময় পেরিয়ে গেল এতটা আমরা কখনো ভাবতেই পারিনি। সত্যি জুহু বিচের এক অন্য রূপই আমরা দেখলাম এবার। এত ঢেউ এর আগে সত্যি কখনো দেখিনি বা হয়তো বুঝিনি, তখন অনেক ছোট ছিলাম তো। বাট এবার সত্যি খুব ভালো লাগছিল, আর প্রচুর মানুষজন ছুটি কাটাতে সেইখানে এসছিল। আমি মাঝে মাঝে ভাবি মুম্বাইয়ের মানুষজনের কত সুবিধা, তাই না? আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি বা কলকাতাতে যারা থাকি, তারা যদি সমুদ্র দেখতে চাই আমাদের 2 থেকে 3 ঘন্টা জার্নি করে আমার দীঘা কিংবা পুরী যেতে হবে, বা আরও বেশ কিছু জায়গা আছে, কিন্তু আমাদের জার্নিটা কিন্তু 2-3 ঘন্টার বেশিই করতে হবে। কিন্তু যারা মুম্বাইতে থাকে তারা কি সুন্দর জুহুতে চলে আসতে পারে টুক করে, একটু যদি সমুদ্র উপভোগ করতে হয়। এই বিষয়টাই আমার মুম্বাইয়ের মানুষজনের সঙ্গে বেশ হিংসা লেগে আছে। যাই হোক, যত রাত ঘনিয়ে এলো তত জায়গাটা যেন আরও বেশি জমজমাট হয়ে উঠলো, চারপাশের দোকানপাটের আলোপত্র জ্বলে উঠলো এবং মানুষের ভিড় যেন আরও বাড়তে থাকলো। আমরা ভাবলাম বেশ কিছুক্ষণ সেখানে সমুদ্রের পাড় ধরে হেঁটে সমুদ্র দেখতে দেখতে এই দোকানপাটগুলির সামনে যে বসার জায়গাগুলি আছে সেখানে বসবো। এখানে জানেন তো পার ঘন্টা 100 টাকা, পার ঘন্টা 50 টাকা, মাদুরের মাপ অনুযায়ী এরকম করে মাদুর ভাড়া দেওয়া হয়। তো আমরা ভাবলাম এখান থেকে একটু মাদুর কিনে নিয়ে এই সমুদ্রের পাড়ে ঝুড়ো বালির মধ্যেই বসবো, কারণ আমাদের বেশ ভালোই লাগছিল, সবাই সেখানে সুন্দর করে বসে সময় কাটাচ্ছে, কেউ কেউ তো খাবার কিনে নিয়ে এসে সেখানে বসে খাচ্ছে। এবার আরেক সমস্যা হলো এখানে এখানে আপনি যেই মাদুর নিয়ে বসবেন চারপাশ থেকে হকার এবং হকারের দল চলে আসবেন। অ্যাকচুয়ালি কেউ চলে আসছেন মাসাজ করার জন্য, কেউ চলে আসছেন মেহেন্দি পরাতে। এবার আপনি বলুন তো, আমি কলকাতা থেকে মুম্বাই গিয়ে হঠাৎ করে মেহেন্দি কেন পরবো? কিন্তু কী বা করা যাবে, এটা সেখানকার মানুষদের মধ্যে ট্র্যাডিশন। প্রায় ঘন্টা 2 সেখানে বসে আনন্দ করে আমরা চলে গেছিলাম চাটের দোকানে। সেখানে আমরা খেয়েছিলাম পাপড়ি চাট, দহি চাট, তার সঙ্গে ছিল হচ্ছে সামোসা চাট, অভিজিৎ খেয়েছিল ঘুগনি, এবং তাছাড়াও এখানে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছিল। মুম্বাইয়ের দোকানগুলিতে সব থেকে বিখ্যাত হচ্ছে এখানকার ফ্রুট কুলফি। জুহুতে গেছি এটা বাদ দেবো, সেটা হয় না। যাই হোক, সেখানের একটি দোকান থেকে আমরা ফ্রুট কুলফি কিনেছিলাম, মিক্স ফ্রুট কুলফি কিনেছিলাম, যেখানে বিভিন্ন স্বাদের ফলের কুলফি পাওয়া যাচ্ছিল, এবং সেগুলি সত্যি এতটাই ডেলিশিয়াস ছিল যে কি বলবো। আমরা তো বাবা কতগুলি যে খেয়ে ফেলেছি, কোনো গোনার ব্যাপারই নেই। যাই হোক, অবশেষে আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আর আমি লক্ষ্য করছিলাম যে এই জায়গাটা বেশ মেইনটেইন। এখানে যে দোকানপাটগুলি আছে সেই দোকানের মালিকেরা
বা তার দোকানের কর্মচারীরা প্রতি সময়ে এই জায়গাগুলি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। এই যে এনারা হলেন দুই জুটি, এনারা যেখানেই যাবেন ভালো মন্দ খাবারের দোকান খুঁজতে থাকেন। যাই হোক, ভালো মন্দ খাবার দাবার তো যথেষ্ট হয়েছিল, এবার আমরা রওনা দিচ্ছিলাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। কারণ যেমনটি বলেছিলাম, আমাদের বেশ কিছু প্ল্যান আছে এবার মুম্বাইয়ে। এই সময় আমরা এই ক্যাফেটা লক্ষ্য করি, ঠিক জুহু বিচের উল্টো দিকে। বেশ ভালো লাগে, অ্যাস্থেটিক, এবং এখানে ব্যালকনিতে বসেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এই সমুদ্রের পাড়ে ঠান্ডা হাওয়ায় এইরকম ব্যবস্থা আমার বেশ ভালো লেগেছিল। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী পর্বে থাকবে আরও বেশ কিছু জিনিসপত্র বা আরও বেশ কিছু মজার মজার ঘটনা, ঘুরতে যাওয়ার বা বেড়াতে যাওয়ার ঘটনা। এবারের মুম্বাইয়ে আমরা অনেক জায়গা ঘুরেছি, যেগুলি হয়তো এর পরবর্তী ব্লগগুলিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই আমাদের এই ব্লগগুলিতে আমাদের সঙ্গে থাকবেন আর পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ভিডিওগুলি কেমন লাগছে একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ।